আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত আমাদের আজকের কৃষি শিক্ষা ক্লাসে। আজকে আমাদের টপিক পোল্ট্রি পালন, যেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ। আমরা আজকে কভার করব পোল্ট্রি পালনের কিছু অংশ। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। এই অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে তোমরা অ্যাটলিস্ট 2টা সৃজনশীল পাবে আর এমসিকিউ অ্যাটলিস্ট 5টা, 5 থেকে 6 অ্যাটলিস্ট। বেশিও হইতে পারে, 7-8টাও আসতে পারে, 5-6টাও আসতে পারে। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিব। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই অধ্যায়টা অনেক সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম চ্যাপ্টার শেষ করেছি। প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলা তোমাদের আগের 2টা ক্লাসে পড়াই দিছি, বুঝাই দিছি। ওই 2টা টপিক যদি সুন্দর মতো পড়ো, ইনশাল্লাহ পরীক্ষায় 1 থেকে 2 সেট প্রশ্ন কমন পাবেই। ক্লাসে চলে আসছি ভাইয়া, আসার জন্য তোমাকে ধন্যবাদ, ক্লাসে আসার জন্য। ছাব্বিশ তারিখ ক্লাস শেষে কল দিছি। হ্যাঁ, না বলাটাই স্বাভাবিক। আম্মু পাশে থাকলে এরকম হয়, এরকম ইতস্ততার মধ্যে আমিও অনেকবার পড়েছি। আম্মু পাশে আছে, টিচার কল দিছে, তখন হচ্ছে কথা বলতে এমন ইতস্তত বোধ হয়। যারা চলে এসছো সবাইকে স্বাগত, আর যারা সালাম দিচ্ছ এখনো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেউ কেউ লিখছে আসি, ওই যে তাহিরির ওই কথা মনে পড়ে গেল, আসি রে ভাই আসি, তোমাদের এই কমেন্ট দেখে। মান্নান ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, লাস্ট ক্লাস শেষে আমি 15 জনকে কল দিছিলাম। অনেকেই ভয় পাইছে, কল রিসিভ করেনি কথা বলার শুরুতেই। আমি কথা বলার আগেই কল কেটে দিছে, বা আমি কথা বলা শুরু করছি যে আমি আমার পরিচয়টা দিচ্ছি, তার আগেই তোমরা কলগুলা কেটে দিছো। ভাইয়া কঠিন অধ্যায়গুলো আগে পড়াইলে ভালো হয়। দেখো এটাও কঠিন, আমাদের কি শিক্ষায় খুব টাফ চ্যাপ্টার বলতে এই যে 1, 2 আর 3, এইখানে হচ্ছে বিভিন্ন রোগ বালাই আছে। এইগুলা একটু কঠিন হবে। বাদ বাকি লাস্টের 2টা চ্যাপ্টার তোমার হচ্ছে বন নিয়ে, ওইগুলা খুব একটা বেশি কঠিন না। এই প্রথম 3টা চ্যাপ্টার যদি দ্বিতীয় পত্রের পড়তে পারো, তাইলেই তোমার মনে করো 80% কভার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কাছে ফোন করেন, ফোন আমরা কাজের করি যারা আমাদের অ্যাক্টিভ স্টুডেন্ট। প্রতিদিন ক্লাসে থাকে, ক্লাসে এসে ঢু মেরে চলে যায় না, লাস্ট পর্যন্ত ক্লাসে থাকে, কমেন্ট করে পড়া বুঝতে পারছে কিনা রিভিউ দেয়, আমরা তাদেরকে কল দিই। যারা হচ্ছে ক্লাসে ঢু মারতে আসো, এই যে প্রথমে আসছো, দেখা দিয়ে গেলে আর চলে গেলে, তাদেরকে তো আমরা কল দিব না। অবশ্যই তোমাকে শেষ পর্যন্ত থাকতে হবে, ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে, আমি প্রশ্ন করলে সেটার ফিডব্যাক দিতে হবে। যারা এখনো সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এই অধ্যায়টা আগে কে কে পড়েছো? এই যে দ্বিতীয় অধ্যায়, আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়,
পোলট্রি পালন, একটু জানাও তো কমেন্টে। যারা আমার কি অবস্থা জিজ্ঞাসা করছো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শাহিদুল ইসলাম, আমার কপাল পোড়া, কেউ কমেন্টে নামও বলে না, কল তো দূরের কথা। এই যে তোমার কপাল ভালো করে দিলাম, তোমার নাম উচ্চারণ করলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম। ভাইয়া আপনি সাব্বির ভাইয়ের স্লাইডে ক্লাস নিয়েন কেন? ভাইয়া আমার স্লাইড কি তোমার পছন্দ হয়নি? সাব্বির ভাইয়ের স্লাইডে ক্লাস, তুমি হয়তো বা সাব্বির ভাইয়ের স্টুডেন্ট ছিলে। দেখো সবাই সবার নিজের জায়গা থেকে ইউনিক। সাব্বির ভাইয়া সাব্বির ভাইয়ের মতো ছিল, আমি আমার মতো। এইটা তুমি তুমি যেরকম একটা স্টুডেন্ট, তুমি কিন্তু অন্যদের থেকে আলাদা, তাই না? সবাই যে যার এই যে ইয়েটা আছে, পার্সোনালিটিটা আছে, সেটা ধরে রেখেই তার সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো অন্যেরটা নিলে কপি করা হয়ে যাবে, তোমাদের মতো স্টুডেন্টরা তখন ধরে ফেলবা যে ভাইয়ার কপি করে নিয়ে আসছে। যারা এখনো সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের গত ক্লাসের একটা প্রশ্ন করি, বাংলাদেশ পৃথিবীতে মোট কতটি চিংড়ির প্রজাতি আছে জানাও তো একটু। এই যারা হচ্ছে সাব্বির ভাইয়ার স্লাইডের পড়াইতে বলছো, মন খারাপ করার কিছু নেই। সাব্বির ভাইয়া আর আমি একই ডিপার্টমেন্টের, ইকোনমিক্সের। ভাই আমার সিনিয়র, ঠিক আছে, আর আমি ভাইয়ের জুনিয়র, এই আমার পরিচয়। আর আমি যখন স্লাইড বানাই, সাব্বির ভাইয়ার স্লাইড আমি দেখি, পর্যবেক্ষণ করি ভাই কীভাবে বানাইছে। দেখো একটা জিনিস, ওই যে তোমরা হচ্ছে বঙ্কিমচন্দ্রের ওইটা পড়ছো কি না, যে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, যে একটা জিনিস অনেক দিন রেখে দিলে তারপর তুমি সেইগুলার ভুল খুঁজতে পারবা, আবার নতুনভাবে প্রকাশ করতে পারবা। তেমনই সাব্বির ভাইয়ারটা আমি দেখি, দেখে নিজে নিজে তৈরি করি, বুঝছো? এই যে যারা 450টি প্রজাতি বলছো তাদের উত্তর সঠিক। আর বাংলাদেশে কয়টি চিংড়ি সবচাইতে বেশি উৎপাদিত হয়? কয়টি প্রজাতির চিংড়ি বলো তো? পৃথিবীর ছিল হচ্ছে 450টি। এবার বাংলাদেশে কয়টি প্রজাতির চিংড়ি সবচাইতে বেশি উৎপাদিত হয় সেটা বলো। 2টি, একটা বাগদা একটা গলদা। স্বাদু পানিতে কোন চিংড়ি হয় এটা জানাও, স্বাদু পানিতে কোন চিংড়ি? এই 19টা যারা বলছো তাদের একটু ভুল আছে। 19 প্রজাতির চিংড়ি চাষ হইতে পারবে, আমি কিন্তু বলছি প্রধানত কয় প্রজাতির চিংড়ি চাষ করা হয় প্রধানত, ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখতে হবে, তোমাকে একটু মারপ্যাচ দিবে কথার মধ্যে, এখান থেকেই তোমাকে ধরতে হবে। স্বাদু পানিতে কোন চিংড়ি আর লোনা পানিতে কোন চিংড়ি একটু কমেন্টে জানাও। গলদা কি? সবাই তো গলদা দিচ্ছ, গলদা স্বাদু না হচ্ছে লোনা?
সাধু গলদা, এই যে যারা সাধু পানিতে গলদা দিচ্ছ তাদের উত্তর সঠিক। আর বাগদা তাইলে কি? লোনা পানিতে। বাগদাকে কি বলা হয়? বলো তো কোন চিংড়িকে ব্ল্যাক টাইগার বলা হয়? ব্ল্যাক টাইগার বলা হয় কোন চিংড়িকে? ব্ল্যাক টাইগার বলা হয় কোন চিংড়িকে? একটু বলো তো, কমেন্টে দ্রুত জানাও। এই যে 2-3 জন মাত্র জানাইলা যে বাগদাকে ব্ল্যাক টাইগার বলা হয়। ঠিক আছে, বাগদাকে এটা একটু মনে রাখো, কারণ কি বাগদার গায়ে ডোরা কাটা দাগ থাকে, গলদার গায়ে থাকে না। এই যে ডোরা কাটা দাগের জন্যই কিন্তু একে টাইগার বলা হচ্ছে। এই তোমরা হচ্ছে পোলট্রি সম্পর্কে কে কে আমার মতো এমন জানো যে পোলট্রি মানে শুধু ব্রয়লার? কার কার এমন ধারণা আছে একটু জানাও। পোলট্রি মানে শুধু ব্রয়লার, আর অন্য কিছু না। এই যে ফারজানা ইসলাম তাসফিয়া, আমার গোত্রের লোক একজনকে পাইছি। ইভা, সুবর্ণা, সাদিয়া, মেহেরুন্নেসা, তোমার আগে ছিল এমন ধারণা, তাইলে তুমি আমার গোত্র থেকে বাদ। মনিকা রানী, পোলট্রি মানে হচ্ছে খামারে থাকা প্রাণী। প্রাণী প্রাণী তো হচ্ছে তোমার পশুর মধ্যে চলে গেল। আমার, জুমা, মারিয়া, বন্দনা, আয়েশা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, শ্রাবণী। এই অনেকের আমার মতো ভুল ধারণা, কিন্তু এইটা আসলে ঠিক না। এই যে অনেকে এই যে কমেন্ট করছো, না ভাইয়া পোলট্রি মানে শুধু ব্রয়লার না, হাঁস, মুরগি, পাখি, কবুতর, কোয়েল, তিতির, টার্কি, মানে যত প্রকার পাখি আছে সবই পোলট্রির অন্তর্গত। ঠিক আছে, চলো তাইলে আমাদের আজকের নির্ধারিত ক্লাস আমরা শুরু করি। অনেক কথাবার্তা বললাম তোমাদের সাথে, মজা করলাম। এবার চলো ক্লাসে যাই। দেখো, পোলট্রির ধারণা, পোলট্রি বলতে আসলে ওই সকল পাখিকে বোঝায় যে সকল পাখি মানুষ ডিম ও মাংস উৎপাদনের জন্য পালন করে, তাকেই পোলট্রি বলে। মানে কি, ডিম এবং মাংস উৎপাদনের জন্য। শুধু ডিমও হইতে পারে, শুধু মাংস উৎপাদন করতে পারে। দেখো, আমরা হাঁস মুরগি বাসা বাড়িতে যেগুলো আমরা পালন করি, এগুলো আমাদের প্রথম ইচ্ছা কি, যে এরা আমাদের হচ্ছে ডিম দিবে না হলে মাংস দিবে, যে কোনো একটা। এখন আমরা যদি চাই শুধু ডিম উৎপাদন করব, তাইলে আমরা হচ্ছে সেই জাতের হাঁস বা মুরগি আমরা লালন পালন করব। আর যদি চাই মাংস উৎপাদন করব, যে হচ্ছে ডিম কম দেয় এবং শক্তিশালী গড়নের হয়, সেরকম জাতের হাঁস মুরগি আমরা লালন পালন করব। ঠিক আছে, এটাই হচ্ছে পোলট্রি। এই যে একটা ফর্মাল সংজ্ঞা, পোলট্রি বলতে বোঝায় ওই সকল সদস্যকে যারা মানুষের তত্ত্বাবধানে পোষ মানে স্বাধীনভাবে বংশ বিস্তার করে, ডিম এবং মাংস উৎপাদনের মাধ্যমে মানুষকে আর্থিকভাবে সহায়তা করে। কি কি? হাঁস, মুরগি, কবুতর, কোয়েল। তোমাদের গ্রামে যাদের বাসা, প্রত্যেকের বাসায় এইগুলা থাকতে পারে। এই যে হাঁস, মুরগি, কবুতর। কবুতর অনেকে শখের বসে হচ্ছে আমাদের শহরের ছাদের উপরেও কিন্তু অনেকে পালন করে। তোমাদের মধ্যে অনেকেই আসো হয়তো বা পালন করতে পারো, তাই না? ভাইয়া কোনটুকু নোট করব বলে দিয়েন প্লিজ। আমি হচ্ছে তুমি বুঝতে পারবা যে তোমার কোন
প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ তুমি যখন পড়বা তুমি নিজেই বুঝতে পারবা। যেমন এই যে পোলট্রি কাকে বলে, এটা কিন্তু আসতেই পারে, স্বাভাবিক। পোলট্রি বলতে কি বোঝো সেটাও কিন্তু আসতে পারে। এই যে এই জন্যই তোমাদের প্রশ্নটা করলাম, পোলট্রি বলতে কে কে ব্রয়লার বোঝো, ব্রয়লার বললে দিলে তো হবে না, এখানে আমাদের একটা ফর্মাল সংজ্ঞা দিয়ে একটু বিশ্লেষণ করে লিখলেই তুমি পূর্ণ মার্কটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার পোলট্রির বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে পোলট্রি বলবো। দেখো এটা হচ্ছে করডাটা পর্বের এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা এই যে মানুষ, আমরাও কিন্তু করডাটা পর্বের, কিন্তু ওদের মতো এই যে এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত না। ঠিক আছে, বড় পালক এবং ডানা বিশিষ্ট পাখি। সাধারণত পোলট্রি জাতীয় এই যে হাঁস, মুরগি, কবুতর, তিতির, টার্কি, তোমরা যেগুলার উদাহরণ দিলে সবগুলারই কিন্তু ডানা থাকে, বড় ডানা থাকার পাশাপাশি কি থাকে, বড় পালকগুলা কিন্তু অনেক বড়। এই যে ময়ূরের কথাটা চিন্তা করো, ও তো একটা পোলট্রি, ওর পালকের কথাটা চিন্তা করো, যে এগুলো আমরা বাজারে কিনি এইগুলা। তারপরে দেখো মাংস, ডিম উৎপাদনের জন্য অনেকগুলো আছে না, আমরা মাংস আর ডিম, হাঁস মুরগি মানেই কি আমরা গৃহপালিত এই যে এই পাখিগুলা কী করে আমরা পোষ মানাই, যাতে আমাদের হাঁস থেকে ডিম পাই, মুরগি থেকেও ডিম পাই। ঠিক আছে, একে খাঁচাই এবং মুক্তভাবে পালন করা যায়। খাঁচাই কেমন, মনে করো তুমি খাঁচা আকৃতির ঘর বানাইছো, তার চারপাশে একটু জায়গা রাখছো, ওর ভিতরে ও চলাচল করবে, আবার সন্ধ্যা হইলে ও নিজে ঘরে ঢুকবে। আর মুক্ত কিভাবে, তুমি একদম ছেড়ে দিবা, বিশাল এক এরিয়া, রাতে থাকার জন্য একটা আবাসস্থল থাকবে, তখন রাতে ওরা একাই সারাদিক চড়িয়ে বা নিজে চড়ে ভিতরে এসে ঢুকে থাকবে, এমন একটা অবস্থা। ঠিক আছে, এবার আমরা দেখি পোলট্রির গুরুত্ব। আমরা তো যে কোনো একটা পালন আমরা কি কোনো গুরুত্ব ছাড়া করব? মনে করো এই যে শীত আসছে, তোমরা অনেকেই ভাবছো না যে হচ্ছে বন্ধু চল আমরা হচ্ছে হুডির ব্যবসা করব, আমরা টি শার্টের ব্যবসা করব, চল শুরু করি আমরা। এবার যখন শুরু করতে চাইছো, আমাদের প্রফিট কেমন আসবে, এই কাজটা তো আমরা করব, আমাদের প্রফিট কেমন আসবে, এই চিন্তাটা আমাদের সবার আগে আসবে আমাদের মাথায়, যে প্রফিট না আসলে আমরা এটা করব না। ঠিক আছে, এখন প্রফিট কেমন আসে, এখন তুমি কার কাছে যাবা, তোমার পরিচিত কোনো বড় ভাই, কাকু, যে কোনো একজন, তুমি তাদেরকে সিলেক্ট করলে, যার ব্যবসা আছে ওই ব্যবসাটা, তার কাছে জিজ্ঞাসা করলে এটার ব্যবসা কেমন, এটা কি লাভজনক। উনি যদি বলে যে না এটা লাভটাও হবে না, তুমি কিন্তু আর এই এক পাও আগাবা না, কারণ কি তোমার অর্থনৈতিক গুরুত্ব ওইখানে কম, এই জন্য তুমি যাবা না। তাই প্রত্যেকটা কাজ আমরা অর্থনৈতিক গুরুত্ব অনুসারেই করতে চাই। করডাটা কি, করডাটা পর্ব ভাই, এটা হচ্ছে ওই যে জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস, কোন প্রজাতি, যেমন মানুষ হচ্ছে করডাটা পর্বের, ওরাও ওই রকম করডাটা পর্বের, এগুলা পর্ব ভাগ করছে, শ্রেণী ভাগ করছে, সেটাই। এখন কি কি আমরা এখান থেকে পাবো, খাদ্য পুষ্টি। দেখো খাদ্য পুষ্টি আমরা কিভাবে পাচ্ছি, হাঁস মুরগির যে ডিম পাচ্ছি, মাংস পাচ্ছি, সেখান থেকে অটোমেটিক কিন্তু আমরা হচ্ছে প্রোটিন পাচ্ছি। কর্মসংস্থান, প্রোটিন বলতে আমিষের চাহিদাটা পূরণ হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে। দেখো আমরা বাসা বাড়িতে যদি পালন করি, সেখানেও আমরা হচ্ছে ডিম থেকে ডিম বিক্রি করে একটা লাভবান হচ্ছি। আবার যদি বাণিজ্যিকভাবে এই খামারটা দিই হাঁস বা মুরগির, তখন অধিক পরিমাণ মাংস এবং ডিমের জন্য যদি দিই, তাহলে পরে অধিক পরিমাণ পাবো, তখন আমাদের বেনিফিটটা বা প্রফিটটা আরও বেশি হবে। তারপরে দেখো আয়ের উৎস হিসেবে, অবশ্যই আয়ের উৎস, একজন গ্রামে হচ্ছে কাজকাম করে না, ও একটা খামার দিল, খামার দিয়ে ও এতদিন ছিল বেকার, এখন যখনই ও হচ্ছে খামারটা দিল, কাজ করা শুরু করলো, তখন কি ওর একটা আয়ের উৎসের ব্যবস্থা হলো না, ওর আয় আসতে, কাজ করতে পারছে, এটাই তো। মাছ ও অন্যান্য পাখির খাদ্য হিসেবে, দেখো পোলট্রির বিষটা নাড়ি ভুঁড়ি মাছের খাদ্য বা খাদ্যজাত শিল্প, এই যে আমরা মাছের যেমন বিভিন্ন ফিশ ফিড আছে, সেইগুলা কীভাবে তৈরি হয়, এই যে পোলট্রির বিষটা নাড়ি ভুঁড়ি মাছের খাদ্য। অনেকের হচ্ছে তেলাপিয়া মাছ অনেক ফেভারিট, তোমাদের মধ্যে অনেকেই আসো, তাই না, অনেকেই আসো না তেলাপিয়া মাছ, এই যে ওদের যে ফিশ ফিডটা খাওয়ানো হয়,
সেটা কিন্তু এই যে এইখান থেকে আসে, বুঝতে পারছো? চলেন ভাইয়া হুডি ব্যবসায়ী হয়ে যায়। চলো, তোমরা হচ্ছে ইয়ে করবা, ইনভেস্ট করবা, আর আমি হচ্ছে তোমাদের মার্কেটিং করে দিব। দেখছো? দেখো, বিষটা দিয়ে আবার বায়োগ্যাস তৈরি করা যায়। বায়োগ্যাস কিভাবে করে? যেমন হচ্ছে বাড়ির আশেপাশের গোবর, তোমার হচ্ছে এই যে বিষটাগুলা এক জায়গায় করবে, করে ওইখান থেকে কৃত্রিম উপায়ে গ্যাস তৈরি করবে। ওটা কিন্তু তুমি রান্নার কাজেও ওই যে প্রাকৃতিক গ্যাস যেটা আছে ওটার বিপরীতে ব্যবহার করতে পারবা। মানে তুমি ওই গ্যাসটা না ব্যবহার করে এই গ্যাসটা দিয়ে তুমি তোমার রান্নার কাজ কাম চালাইতে পারবা জৈব সার তৈরিতে। দেখো, অনেক জমি যখন অনুর্বর হয়ে যায় তখন কিন্তু এই যে এইসব সার আমরা পড়ছি যে হচ্ছে বিষটা টিসটা প্রয়োগ করতে হবে, গোবর প্রয়োগ করতে হবে। প্রথম পত্র যারা পড়ছো তারা অনেক জায়গায় পড়ছো এই যে সেইটাই জৈব সার, যেটা রাসায়নিক সারের বিকল্প, পরিবেশের ভারসাম্য রক্ষায়। তুমি যদি এক নাগারে রাসায়নিক সার ব্যবহার করে দাও, পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে না? তুমি ইউরিয়া ব্যবহার করেই যাচ্ছ, ইউরিয়ার বিপরীতে তুমি গোবর সার ব্যবহার করো। এখানে কি হচ্ছে, রাসায়নিক সারের যে তোমার আর্থিক ক্ষতিটাও গেল, তারপরে হচ্ছে পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলছে ওই যে রাসায়নিক বিভিন্ন দ্রব্যের ক্রিয়ার কারণে। আর এইগুলা কি জৈবিক, মানে অটোমেটিক পাচ্ছ, কোনো ক্ষতিকর কিছু নেই। তো কি এটা কি হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করছে। এবার পোলট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা। কি কি সমস্যা? প্রথম সমস্যা হচ্ছে আমাদের উন্নত জাতের অভাব। আমরা যে সকল পশু পাখি এখন লালন পালন করি বেশিরভাগই দেশি জাত, কিন্তু উপসি ফলনশীল বা উচ্চ ফলনশীল কিছু পশু পাখি আছে যেগুলো আমরা বাইরে থেকে ভালো মানের বীজ কালেক্ট করে চাষ করতে পারি, কিন্তু আমরা করছি না। কারণ কি, আমাদের হচ্ছে অত টাকা নাই। আমরা ভাই হচ্ছে ডেভেলপিং একটা কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, আমাদের এত টাকা নাই যে বাইরে থেকে নিয়ে আসবো, তাই না? যে হচ্ছে বাইরে থেকে আমদানি করব। দেখো, আবহাওয়া উপযোগী জাত উদ্ভাবন করা সম্ভব হয়ে ওঠেনি। দেখো, ঠান্ডা আসলেই আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের পোলট্রি ফ্লুতে আক্রান্ত হয়। ফ্লুতে কেন আক্রান্ত হয়? কারণ আমরা ওই পরিবেশ ও গরমের সাথে থেকে থেকে অভ্যাস, ও শীতে যেয়ে আর পারছে না। কারণ কি, শীত ওর শরীরের সাথে খাপ খাচ্ছে না। যেমন আমাদের মানুষ এই যে গরমের সাথে থেকে থেকে শীতে আসলে একটু সমস্যা হয়, কিন্তু আমরা খাপ খাওয়াইতে পারি অটোমেটিক, কিন্তু ওরা খাপ খাওয়াইতে পারে না। কারণ কি, খাপ খাওয়ানোর না কারণ ওই মাপের যে ধরনের হচ্ছে আমাদের জাতের নির্বাচনের দরকার ছিল ওই জাতটা আমরা পাচ্ছি না, যার ফলে এই যে আবহাওয়া উপযোগী জাতটা উদ্ভাবন হচ্ছে না। তারপরে বিদেশ থেকে বাচ্চা ডিম এনে পালন করতে হচ্ছে। দেখো, আমাদের দেশে এটার হিউজ চাহিদা, ডিম, বাচ্চা, মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা দুইটাই পূরণ করার জন্য আমাদের দেশকে কি করতে হচ্ছে, আমদানি নির্ভর হইতে হচ্ছে। তারা আমদানি করছে, করে আমাদের এই যে চাহিদাটা আছে সেটা পূরণ করছে। তিলকুল পচানো বাদ দিয়ে ক্লাস করো, ক্লাস করো। এই তোমরা যারা হচ্ছে স্লাইড নিয়ে মারামারি করছো, আরে ভাই, সাব্বির ভাই পড়াইছে শর্ট সিলেবাসে, এখন তোমরা পড়ছো ফুল সিলেবাসে। ইয়ে তো বড় হবেই, বড় হবে না? বলো, তোমাদের তো স্বাভাবিক ধারণা হওয়া উচিত যে হচ্ছে আগে ছিল শর্ট সিলেবাসে, এখন তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তার মানে কি টপিক তো সব নিয়ে আসা লাগছে। তারপরে দেখো, ফলে খরচ বেশি হচ্ছে, উৎপাদন কম হচ্ছে। যখনই আমরা আমদানি নির্ভর হয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, আমরা যখন আমদানি করছি আমাদের যে দেশের টাকা অন্য দেশে চলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে,
একটা হিউজ অ্যামাউন্টের খরচ হচ্ছে। ওই টাকাটা যে চলে গেল, আমাদের দেশের যে মানি সাপ্লাইটা ছিল সেটা কিন্তু অটোমেটিক কমে গেল। আমাদের দেশের মানি কিন্তু কমে গেল অন্য দেশে চলে যাওয়ার কারণে। ঠিক আছে, পর্যাপ্ত স্বাস্থ্যবান ও উন্নত বাচ্চার অভাব। চাহিদার তুলনায় বাচ্চা উৎপাদন আমাদের দেশে খুবই কম। একটু আগেই বললাম আমাদের দেশে বাচ্চা উৎপাদন খুবই কম। সবাই ওই যে ডিম আর ওই মাংস নিয়েই পড়ে থাকে, যে আমাদের যে বাচ্চা উৎপাদন করেও আমরা আর্থিকভাবে লাভবান হইতে পারি, এই দিকে কিন্তু কারোর খেয়াল নাই, তাই না? তারপরে দেখো, বাচ্চাগুলো যদি কেউ উৎপাদনও করে, যে ব্রুড হাউসে যারা উৎপাদন করছে সেই বাচ্চাগুলো আবার স্বাস্থ্যবান না, বিভিন্ন রোগবালাই যুক্ত, তখন কি ওরা তো আমাদের ভালো একটা দিবে না। তারপরে দেখো, বিদেশ থেকে আমদানি করতে হয় ফলে অধিক মূল্য। বিদেশ থেকে যখনই আমদানি করতে হচ্ছে, আমাদের বর্ডারে যখনই আসে তখন একটা ট্যারিফ বা শুল্ক আরোপ করা হয়। সেই জন্য আমাদের কি অতিরিক্ত দাম দিয়ে কেনা লাগে। ওই যে শুল্কটাও তোমাকে বহন করতে হবে, তুমি বিদেশ থেকে আমদানি করলে না, ওই শুল্কটা বহন করতে হচ্ছে বলে তোমাকে অধিক মূল্য দিতে হচ্ছে। আগ্রহ হারিয়ে ফেলছে। এই যে অধিক মূল্য যখনই দিতে হচ্ছে, আগ্রহ তোমার কি কেনার থাকবে? তুমি যেই ইয়েটা কিনতে পারতে 20 টাকায়, এখন তোমার ট্যাক্স ওইখানে আবার 10 টাকা, তোমার ওই পণ্যের উপর আবার 10 টাকা ট্যাক্স আরোপ করতে হলো। 20 টাকা 10 টাকা 30। এখন যদি তুমি 1000 নিয়ে আসো, তাহলে কিন্তু তোমাকে আবার 10,000 ট্যাক্স দেওয়া লাগছে 1000 বাচ্চা নিয়ে আসলে, তাই না? এই যে 10,000 অতিরিক্ত টাকা দেওয়া লাগছে সরকারকে। তারপরে তুমি আগ্রহ হারিয়ে ফেলবে, এটা তো স্বাভাবিক যে আমার এত টাকা খরচ হচ্ছে, আমি এটা আর পালন করব না। ওষুধ ও টিকার অপ্রতুল। দেখো, এই যে বিভিন্ন ধরনের রোগ, বার্ড ফ্লু, তারপরে আরও অনেক ধরনের রোগ আছে মুরগির, রানীক্ষেত, এগুলার যে টিকার দরকার, এই টিকাগুলো আমরা পাচ্ছি না যথাযথ পরিমাণে, যা থাকলে পারেও খুবই অপ্রতুল। দেখবা বসন্তে একটা ছোট্ট একটা রোগ, এই রোগের টিকা কবে তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবিলিটি না, সহজলভ্যতা নাই, এই জন্য পোলট্রি মারা যাচ্ছে। তারপরে কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণের অভাব। দেখো, যারা খামার দিচ্ছে ও খামার সম্পর্কে কিছু জানেই না, হুদাই নিয়ে আসছে 500টা বাচ্চা, ও পরিচর্যাও করতে পারে না, লালন পালনও করতে পারে না, ওর ইচ্ছা মতো খাবার দেয়, পানি দেয়, মরে গেছে, ও দোষ দিচ্ছে সরকারে বা আশেপাশের মানুষকে, যে ওরা আমার দেখতে পারে না, ওরা আমার বদদোয়া দিয়ে এই জন্য মরে গেছে। আরে ভাই, তুই তো পারিসই না কিভাবে এটাগুলা সংরক্ষণ করতে হবে, কিভাবে খাওয়াইতে হবে, তাই না? আবার দেখো, পর্যাপ্ত ঋণ পায় না। আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা, কৃষির ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা ঋণ। ঋণ কারা পায়? তোমার এলাকার সবচাইতে বড় যে চাষি, সেই চাষি ঋণ পায়। তুমি তোমার এলাকার একদম ক্ষুদ্র চাষি বা অন্যের জমিতে কাজ করে, এরা কিন্তু ঋণ পায় না। কারণ কি? এরা যখনই ব্যাংকে ঋণ নিতে যায়, ব্যাংকের একটা ব্যাড হ্যাবিট, লাঞ্চের পরে আসেন, এই কাজটা করতে অমুকের স্বাক্ষর নিয়ে আসেন, ওই তমুকের সুপারিশ নিয়ে আসেন, হ্যান ত্যান। আরে ভাই, একজন গরিব মানুষ, কৃষক মানুষ, তার এত বুদ্ধি তো হবে না, তাই না? সবাই তো আর শিক্ষিত কৃষক না। আমাদের গ্রামের যদি 80% কৃষক থাকে, তাহলে সবাই কি শিক্ষিত কৃষক? ওর ভিতর 60%ই অশিক্ষিত কৃষক। ওরা এত বুঝবে না, ওরা তখন মনে করে এইগুলা ঝামেলা, যে ঋণ দিতে হবে, এত ঋণ নিতে গেলে এত ঝামেলা, আরও অতিরিক্ত পে করা লাগে, অমুক দালাল ধরো, ফড়িয়া ধরো, এটা তো একটা সমস্যা। তার ফলে এই যে এরা ঋণটা নিতে সমস্যা, ফলে আবার যদি ঋণ পায়ও, এদের বোকা পাই অশিক্ষিত কৃষকদের, সুদের হারটা থাকে অনেক বেশি। যখন এটা পরিশোধ করতে হয়, তখন কিন্তু অতিরিক্ত টাকা এদের পে করা লাগে। ঠিক আছে? তারপরে বাজার ব্যবস্থার ত্রুটি। দেখো, বাজার ব্যবস্থার কী ত্রুটি? তুমি যখন বাজারে এগুলা নিয়ে যাবা, এই মধ্যবর্তী বিভিন্ন দালাল ফড়িয়া থাকবে, এরা তোমাকে ঠকাবেই, তোমার কাছ থেকে অল্প দামে কিনে নিয়ে বেশি দামে ওরা বিক্রি করবে। তারপরে এবার দেখবো আমরা পোলট্রির বিভিন্ন জাত ও জাতের নামকরণ। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ক নম্বরের জন্য। এইগুলো কিন্তু আমার সমস্যার সম্ভাবনা দেখলাম। ঠিক আছে? বাংলাদেশ কিন্তু সম্ভাবনাময়। ওইগুলা যদি জাতের অভাবটা পূরণ করে,
একটু কারিগরি শিক্ষা প্রদান করে, উন্নত জাত নিয়ে আসে, জাতের খরচটা কম হয়, জাতটা উৎপাদন হয় দেশের মধ্যেই, তাইলে কিন্তু এই শিল্পটা বড় হইতে পারবে খুব সহজেই বড় হইতে পারবে। কিন্তু এই যে আমাদের এই অভাবগুলোর কারণেই কিন্তু এই শিল্পটা বিস্তৃত হইতে পারছে না, আবার বিস্তৃত হইলেও নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। কারোর কোনো জিজ্ঞাসা? ক্লিয়ার? এই কার কার ইচ্ছা আছে যে হচ্ছে পোলট্রি পালন করবা, তোমরা বাণিজ্যিকভাবে ফার্ম দিবা বাসায় একটা, জানাও তো একটু। কার কার ইচ্ছা আছে? জেসি চৌধুরী আমার, তরিকুল ইসলাম আমার, মেহরুন্নিসা মারিয়া, আমি কবুতর এবং মুরগি পালন করতাম। কি বুঝাবো মান্নান, আমরা তো এতক্ষণ অনেক কিছু বুঝাইছি, তুমি স্পেসিফিক কোনটা বুঝতে পারোনি সেটা জিজ্ঞাসা করো, তারপরে আমি তোমাকে বুঝাচ্ছি। তরিকুল আমার ওয়াইফ পালবে, এই এটা তো ঠিক না, জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে গেল। তুমি কি করবা? তোমার ওয়াইফ পালন করবে আর তুমি কি করবা? বলো আমার ওয়াইফ আমাকে টুকিটাকি হেল্প করবে, আমি পালন করব, আমার ওয়াইফ হেল্প করবে। হাজবেন্ড ম্যাটেরিয়াল হও ভাই। যারা এই ইচ্ছাটা পোষণ করছো খুবই ভালো, একটা কর্মসংস্থান, আমাদের দেশে কিন্তু অনেক বেকারত্ব। এই যে আমরা ধরো ইউনিভার্সিটিতে আছি, অনেকের কিন্তু ইচ্ছা আছে এই যে বাসায় যাব ভাই, মেডিকেল বুয়েট থেকে ওই যে এসিএস এর অপার ভাইকে তোমরা অনেকেই চিনো, ভাই কিন্তু এখন ইনভেস্ট করে বেড়াচ্ছে ওই যে গরু পালনে, এলাকার কৃষি ফার্মে। অনেকের ইচ্ছা থাকে যে কার ফার্মে, তাও জানো যে হচ্ছে ডিএমসি থেকে একজন এমবিবিএস ডিগ্রি নিয়ে বের হয়েছে, বের হওয়ার পরে তার গ্রামে যেয়ে কৃষিকাজ করছে। স্বাভাবিক ভাই, মানুষের আন্ডারে অনেকেই কাজ করতে চায় না, এটা যারা স্বাধীনচেতা মানুষ তারা হচ্ছে মানুষের আন্ডারে কাজ করতে চায় না, আমার আন্ডারে মানুষ কাজ করুক, আরও সে আরও কর্মসংস্থানের তৈরি করবে, এরকম অবস্থা তো থাকবেই। পোলট্রির বিভিন্ন জাত এবং জাতের নামকরণ এইবার আমরা দেখি। বিভিন্ন জাত কি কি জাত আছে দেখো, প্রথমে আছে পাখি। পাখি কি? পক্ষীকুলের যে কোনো জীবকেই পাখি বলে। পক্ষীকুল মানে কি? এর মধ্যে হাঁস মুরগি যত আছে, যাদের একটু পাখা আছে, ডানা আছে, একটু উড়তে পারে, ওই ধরনের সবগুলাই কিন্তু পাখি। ঠিক আছে? বাজারজাত করার বিষয়টা দেখো, তোমার সব শেষে তোমার ইচ্ছাটা কি? তুমি একটা পোলট্রি পালন করলে তোমার আলটিমেট ইচ্ছাটা হচ্ছে তুমি বাজারে গিয়ে বিক্রি করবে, একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে বিক্রি করবে, তুমি একটা ভালো দাম পাবে, সেই দামেই তুমি বিক্রি করতে চাইবে, তুমি তো একটা অল্প দামে বিক্রি করতে চাইবে না। তো তোমার সেই দিকে খেয়াল রাখতে হবে যে তুমি অল্প দাম যাতে না পাও, তোমার মধ্যবর্তী ফড়িয়া দালাল এইগুলা খপ্পরে যাতে না পড়ো,
সেই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং খেয়াল রেখেই এইগুলা বিক্রি করতে হবে, ঠিক আছে? দেখো তারপরে এটা পাখি তো গেল, এবার বেবি চিক। সদ্য ফুটন্ত মুরগির বাচ্চাকে বেবি চিক বলে। কেবলই মনে করো বাচ্চাটা ফুটছে, সেটা তোমার প্রাকৃতিক উপায়ে মুরগি দিয়ে ফুটাইতে পারো বা ব্রুড হাউসে কৃত্রিম উপায়ে ফুটাইতে পারো, সেটাকে কি বলে? বেবি চিক। সদ্য জন্মজাত ফুটন্ত বাচ্চা, ফুটন্ত মুরগির বাচ্চাকে বেবি চিক মুরগির, ঠিক আছে? এইবার পুলেট। পুলেট কি? এটি যৌন ক্ষমতা সম্পন্ন বাচ্চা মুরগির যার বয়স 1 বছরের মধ্যে কিন্তু এখনো মরগের সংস্পর্শে যায়নি, এটা হচ্ছে পুলেট। এইগুলা কিন্তু হচ্ছে তোমাদের ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ককরেল। এটি যৌন ক্ষমতা সম্পন্ন বাচ্চা মোরগ যার বয়স 1 বছরের মধ্যে কিন্তু এখনো মুরগির সংস্পর্শে যায়নি। তারপরে মরগ, যে মরগের বয়স 1 বছর বা তার বেশি তাকে, মানে যে পুরুষ মুরগির, পুরুষ মানে এরকম টাইপের একটা, বা মরগের বয়স 1 বছর বা তার বেশি তাকে মরগ বলে। মুরগি, যে মুরগির বয়স 1 বছরের বেশি ডাকে তাকে হেন বা ওই যে মুরগি বলে, ঠিক আছে? ভাইয়া যারা স্টাডি করে তারা আবার এইসব, ভাই সারা জীবনই কি মানুষ সারাক্ষণই কি পড়ে? কও তুমি কি এই যে সারাদিন পড়ো? সারাদিন তোমার তো 24 ঘন্টা, 24 ঘন্টা ফোন চালাও কয় ঘন্টা আর পড়ো কয় ঘন্টা? এটার হিসাব করো। এইগুলার প্ল্যান কখন করে? এই যে মনের মধ্যে একটা বাসনা থাকে যে আমি হচ্ছে চাকরি বাকরি করবো না, আমি একটা ডিগ্রি নিচ্ছি, ডিগ্রি নিয়ে ইয়ে করব। এই যে এইবার হচ্ছে এক বিসিএসে এক ভাই, উনি হচ্ছে ট্যাক্স ক্যাডারে হয়তো বা হয়েছিল, কিন্তু উনি করবে না, অগ্রণী ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে, 2টা ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে, এলাকায় কৃষিকাজ করবে। মানুষের শখ ভাই, মানুষ বাঁচেই তার শখ নিয়ে, ঠিক আছে? দেখো গ্রোয়িং চিক। গ্রোয়িং চিক কাকে বলে? 8 সপ্তাহ থেকে 18 সপ্তাহ বয়স পর্যন্ত মরগ মুরগিকে গ্রোয়িং চিক বলে, ঠিক আছে? 8 থেকে 18 সপ্তাহ পর্যন্ত। আর লেয়ার কাকে বলে? এই লেয়ার হচ্ছে মাংসল না ডিম উৎপাদনের জন্য? একটু বলো তো, দেখবা না, দেখানো যাবে না। বলো লেয়ার আর হচ্ছে ব্রয়লারের মধ্যে পার্থক্য কি? লেয়ার আর ব্রয়লারের মধ্যে পার্থক্য কি একটু বলো তো? যারা বলছো ডিম উৎপাদন করে লেয়ার এবং মাংস উৎপাদন করে ব্রয়লার, তাদের উত্তর সঠিক, ঠিক আছে? থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা এই যে সঠিক উত্তর দিছ। ডিম উৎপাদনকারী জাতের মরগ মুরগির সংমিশ্রণে সৃষ্ট মুরগির জাতকে লেয়ার, মাংসল জাতের মরগ মুরগির সংমিশ্রণে সৃষ্ট অপেক্ষাকৃত নরম ও বেশি মাংসের দত্ত উৎপন্ন কচি মুরগিকে ব্রয়লার বলে। পৃথিবীতে যেসব মুরগি দেখা যায়, মুরটি কেন হয়েছে মুরগি দেখা যায়, সেগুলোর বর্ণনা সুবিধার্থে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়: উদ্দেশ্য ভিত্তিক শ্রেণী বিভাগ আর উৎপত্তি স্থান। কোথায় উৎপত্তি হচ্ছে আর উদ্দেশ্যটা কি? আমাদের ডিম উৎপাদন করব না মাংস উৎপাদন করব, এটাই আমাদের 2টা উদ্দেশ্য। এখন উদ্দেশ্য ভিত্তিক হইলে উদ্দেশ্যের উপর ভিত্তি করে কয় প্রকার? 3। মাংস উৎপাদনকারী শ্রেণী, এই শ্রেণীর মুরগির আকারে বড় এবং ওজনে ভারী হয়। যাদের মাংস একটু উৎপাদন করবা তারা যদি হেলদি না হয় তাহলে তো আর মাংসই আসবে না, তাই না? তাদের তো একটু হেলদি হইতে হবে, ওজনেও ভারী হইতে হবে,
বেশি বেশি খাওয়াইতে হবে, তাইলে এরা ভারী হবে। দেখো পরিমাণে মাংস পাওয়া গেলেও ডিম উৎপাদন ক্ষমতা কম। তুমি মাংস উৎপাদনের জন্যই ওদের পালন করছো, যেমন হচ্ছে ব্রয়লার, ওর থেকে তুমি যদি বেশি ডিম আশা করো তাহলে কি হবে? কোনোদিনও হবে না। যারা এখনও সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, আসছো ক্লাস করো, দেখো যেখান থেকে পড়াশোনা হচ্ছে সেখান থেকেই পড়তে থাকো। দেখো মাংস উৎপাদনের জন্য কতগুলো জাত আছে সেইগুলোর একটু দেখো। সাসেক্স, আসিল, কোচিন, এইগুলো হচ্ছে তোমার মাংস উৎপাদনকারী জাত মুরগির। এবার ডিম উৎপাদনকারী এইগুলা কি হবে? স্বাভাবিকভাবেই একটু হালকা, কারণ এরা ডিম দিচ্ছে। ডিম দিলে ওর শরীর থেকে একটা জিনিস বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো একটু হালকা পাতলা হবেই, আর ওর ভিতরে সব জমে থাকছে, তখন মাংস উৎপাদনের জন্য এ তো একটু ভারী হেলদি হবে। আর ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেশি, এরা বছরে 500টির বেশি ডিম দেয়। মানে কিছু কিছু জাত আছে 500টির বেশি ডিম দেয়, সব জাত কিন্তু না। সাধারণত এই 300 থেকে 350টাই ডিম দেয়, আর প্রতিদিন ডিম দিচ্ছে, বছরে 300 দিন ডিম দিচ্ছে এমন। এই জাতগুলা এই যে 500টি ডিম দিবে এরকম জাত খুবই কম। সুবর্ণা ভাই, আপনি কি এগুলার ব্যবসা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বিরাট বড় একটা ফার্ম আছে। ফার্মটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 753 একর জুড়ে, ঠিক আছে? 753 একরকে যদি তুমি এখন বিঘাতে কনভার্ট করো, 2100 কত হচ্ছে, প্রায় 2250 বিঘা মতো একটা ফার্ম আছে, সেইখানে আমি এগুলা সব উৎপাদন করি। তোমরা চাইলে আসতে পারো, আমার ফার্ম ঘুরে যাইতে পারো। এইখানে তুমি মানে এই যে যত জাত পড়াচ্ছি, আসিল, কোচিন, তারপরে যে স্টার ক্রস, লোম্যান, ফাউমি, সব ধরনের মুরগির জাত, মোরগের জাত, লেয়ারের জাত সব পাবা, চলে আসো। আকারে ওজনে মূল্যায়ন দেখো, এই জাত লেয়ারের জাত কি? স্টার ক্রস, লোমেন আর ফাউমি। এবার ডিম আর মাংস তুমি একসাথে উৎপাদন করবে, মানে তুমি শুধু ডিম উৎপাদনের জন্য না, তারা বলতো 500 ডিম দিলে দৈনিক কয়টা, একটু হিসাব করো। তোমার ওই যে দিনের হিসাব করো না, শুধু একটু 24 ঘন্টায় কতবার দিচ্ছে সেটার হিসাব করো, নট দিন। ওকে, দিন বলতে মানে কি 12 ঘন্টা, 24 ঘন্টায় কয়বার দিচ্ছে সেটার হিসাব করো। ডিম আগে না মুরগি আগে? নাসির ভাইয়ের ... দেখো ডিম ও মাংস একসাথে উৎপাদন করবা এমন কিছু জাত আছে। রোড আইল্যান্ড রেড, প্লাইমথ রক, নিউ হ্যাম্পশায়ার। নামগুলা খুবই অপরিচিত মনে হচ্ছে না? রোড আইল্যান্ড রেড, প্লাইমথ রক, নিউ হ্যাম্পশায়ার, এইগুলা কি? অনেকের তো এইগুলা বিভিন্ন স্থান, এই স্থানগুলোর নাম অনুসারে এই যে মুরগিগুলার জাত এইখান থেকে উৎপত্তি হয়েছে বলে এইগুলা জাত ওই স্থানের নাম অনুসারে দেওয়া হয়েছে। দেখো উৎপত্তি স্থান ভিত্তিক শ্রেণী বিভাগ, উৎপত্তি স্থান, দেখো উৎপত্তি স্থানের ভিত্তিতে শ্রেণী বিভাগ করে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। ওকে, এইগুলা কিন্তু ডিম ও মাংস উৎপাদনকারী দুইটা ছিল একই সাথে, সেইটা কিন্তু এই যে এই 3টা। দেখো এশীয় জাতগুলা কি কি ছিল? ব্রাহ্মা, ল্যাংসন, কোচিন, অসিল। মানে কি এই যে এশিয়া মহাদেশে যেইগুলা হয়েছে সেইগুলা। এবার ইংলিশ, এরা ইংলিশে কথা বলে, এই জন্য এদের নাম হচ্ছে ইংলিশ। ডাকে ওই যে মরগের কক কক ডাক, এরা হচ্ছে ইংলিশে ডাকে, বুঝছো? এই জন্য এদের হচ্ছে ইংলিশ। হ্যাঁ, শুধু আমার ওজনের না, তোমাদের নাসির ভাইয়ার ওজনের, তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা যারা এখানে তোমাদের ক্লাস নেয়, স্যার ম্যাম যারা আছে, সব সব ওজনের পাবা তুমি। দেখো ইংলিশ শ্রেণী,
কি আছে, অস্ট্রালফ, কার্নিশ ডরকিং, অরপিংটন, এইগুলা কিন্তু জাত, নট কারণ নাম। ভূমধ্যসাগরীয় লেঘর্ন, মিনোকা, ফাউমি, অ্যানকোনা, এইগুলা হচ্ছে ভূমধ্যসাগরীয়, মানে কি এই যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটাতে এইগুলা। তারপরে দেখো আমেরিকান, নিউ হ্যাম্পশায়ার, প্লাইমথ রক। এশীয় শ্রেণী আমরা প্রথমেই দেখছি, এটা ব্রাহ্মা, আসিল, কোচিন, ল্যাংচান জাত রয়েছে। এশিয়া মানে আমাদের এই যে আমাদের এই মহাদেশে যেটা। ওকে, দেখো সাধারণ বৈশিষ্ট্য। মুরগির সাধারণ বৈশিষ্ট্য কেমন হয়, এই যে এশিয়ার আকারে বেশ বড় ও ভারী। কেমন আকারে বেশ বড় ও ভারী। চামড়া কি রঙের, হলুদ রঙের। আর ডিমের খোসা রং বাদামি, হালকা বাদামি। বাদামি কালার কি তোমরা সবাই চিনো? বাদামি কালার কেমন হয় তোমরা কি জানো সবাই? নামগুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, নামগুলো একটু দেখে রাখো, যদি হচ্ছে এমসিকিউতে দেয় নিচের কোনটি ভূমধ্যসাগরীয় জাত, নিচের কোনটি এশীয় জাত, এগুলা কিন্তু আসতেই পারে। ডিমের খোসার রং বাদামি, কানের লতি লাল রঙের। পরিপক্কতা আসে দেরিতে, মানে এর ডিম দেওয়ার সময় এর দেরিতে, অল্প ডিম দেয়, ডিমের আকার ছোট, কুচে হয়ে যাওয়ার প্রবণতা বেশি, পায়ের নলা পালকযুক্ত। কুচে বলতে ওই যে ওরা যখন হচ্ছে বাচ্চা তোলার একটা সময় হয়, বিশেষ করে আমাদের এই মহাদেশে যে মুরগিগুলা, এরা হচ্ছে কয়েকদিন ডিম দিয়ে আবার হচ্ছে বাচ্চা তোলার একটা সময় চলে আসে, ওরা বাচ্চা তোলার জন্য বসে থাকে, ওই অবস্থাটাকে তোমাকে বোঝাচ্ছে। তারপরে দেখো ব্রাহ্মা, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। ব্রাহ্মা জাতটা ভারতের ব্রহ্মপুত্র নদের উপত্যকায় এ জাতের উৎপত্তিস্থল। তোমরা হচ্ছে অনেকেই হচ্ছে জানো না যে ব্রহ্মপুত্র থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে, বলো তো? ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে? অধিকাংশ ছেলেরা বাদামি রং চিনে না। আসলে ছেলেরা তো হয় কালার ব্লাইন্ড, এরা রং চিনবে কি কারণে? আমিও তো চিনি না, কালারই ঠিক মতো চিনি না, কয়েকটা কালার চিনি শুধু। এই যে তোমার নাসির ভাইয়া ধলা আর আমি কালা, এই দুইটা কালারই চিনি। যমুনা, এই যে ওটা ভারতে কিন্তু ব্রহ্মপুত্র নামেই পরিচিত, ঠিক আছে? তারপরে দেখো, তাই এদের নাম রাখা হয়েছে ব্রাহ্মা, ওই যে ব্রহ্মপুত্র থেকে ব্রাহ্মা। এদের আসল নাম হলো গ্রে চিটাগাং। তোমার নাসির ভাই এই যে কমেন্ট করছে না, ও চিটাঙ্গা, কথাটা দেখবা কিমি বলে। এদের হচ্ছে আমাদের স্থানীয় নাম কি, গ্রে চিটাগং। এটি প্রধানত কি কারণে উৎপাদন করা হয়? ব্রাহ্মা। ব্রাহ্মা মানে কি, আমরা মনেই হচ্ছে যে একটু হামটি ডামটি হবে, শক্তিশালী, ওই সেই বিষয়টাই বোঝাচ্ছে। এই জন্য এরা মাংস উৎপাদনকারী জাত। এদের 3টি উপজাত আছে, লাইট, ডার্ক ও বাফ। মানে এদের থেকে আবার তৈরি হয়েছে 3টি উপজাত, মানে ওদের বীজ নিয়ে তৈরি করা হয়েছে। সেটা কৃত্রিম উপায়ে হইতে পারে বা প্রাকৃতিক উপায়ে। ওদের যে ডিম আছে, ওই ডিম থেকে একটা জাত তৈরি করা হয়েছে, মানে ওদের মতো অত শক্তিশালী হবে না। এদের মধ্যে লাইট বা হালকা উপজাতটি বেশি জনপ্রিয়। দেখো বৈশিষ্ট্যটা কি এদের, পালকের রং রূপার মতো সাদা ও লেজের অগ্রভাগ কালো। পুরো পালকটা হবে রূপার মতো সাদা, মানে কি একটু সিলভার টাইপের, অ্যাশ টাইপের যে কালারটা। কানের লতি কেমন হবে? লাল। আবার গায়ের রং হলুদ রং। কানের লতি রং, আবার পায়ের রং, মানে এই যে পা, ওদের যতটুকু দেখা যাবে ততটুকু কেমন হবে? হলুদ রঙের। এদের মাথায় ঝুঁটি হয়, দেখবা যাদের ঝুঁটি আছে তাদের কিন্তু সুন্দর দেখা যায়, মাথার উপরে মনে হয় যে মুকুট টাইপের একটা কিছু আছে সেইটা।
মাংস বেশি হয় কিন্তু ডিম উৎপাদন আমরা দেখছি, এটা মাংসল জাতের, বছরে 100 থেকে 140টি ডিম দেয়। প্রাপ্তবয়স্ক মোরগ 4.5 থেকে 5, 3.5 থেকে 4 কেজি ওজনের হয়, মানে খুবই বড়। তারপরে দেখো আসিল। আসিল অর্থ আসল বা খাঁটি, এটা অন্য ভাষার শব্দ, তাই আমাদের সাথে মিলছে না, কিন্তু এসে পরিবর্তন হয়েছে। তোমরা ওই যে বিভিন্ন ভাষার শব্দ দেখো না, যে হচ্ছে সংস্কৃত এই ছিল, প্রাকৃত এই ছিল, বাংলা এসে এই হয়েছে। আসিল থেকে যেমন আসল আসছে, এটাই। এটি একটি খাঁটি দেশি মুরগি, তাই আসল বা খাঁটি শব্দের উৎপত্তি ভিত্তি করে নাম দেওয়া হয়েছে আসিল। ঠিক আছে, এরা লড়াই করতে পটু, এরা লড়াই করতে পটু। কি আসিল কি কারণে লড়াই করতে? আসিল বা যোদ্ধা। ভারতের ওই যে মোরগের লড়াই বা মানুষের মোরগ লড়াই না, মানে মোরগে মোরগে যে লড়াই হবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে করা হয়, সেইগুলাতে কিন্তু এই যে এই জাতের এইগুলা নিয়ে আসা হয়। ভারতের হায়দ্রাবাদ এবং বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় এ জাতের মুরগি পাওয়া যায়। এদের বৈশিষ্ট্য কি? বড় মাংসল, বলিষ্ঠ, গলা ও পা লম্বা। গলা না লম্বা হইলে ডেকে ডেকে মারামারি করবে কেমন? যাদের গলা লম্বা তারাই কিন্তু এই যে ঝগড়া টগড়া বেশি করতে পারে। ঠিক আছে। কানের লতি ছোট ও লাল বর্ণের, পালক কম থাকে, রং লাল ও কালো হয়। এরা খুব কম ডিম দেয়, ডিমের আকার ছোট, এরা খুব পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু। প্রাপ্তবয়স্ক মোরগের ওজন 4 থেকে 4.5 কেজি, মুরগির ওজন 3 থেকে 3.5 কেজি। দেখো মোরগের ওজন প্রত্যেকটারই বেশি হচ্ছে, কিন্তু মুরগির ওজন কম, এটা একটু খেয়াল রেখো। যদি মনেও না থাকে তো যখন লিখবা তখন একটু কম লিখতে হবে, মানে মুরগিরটা। বৈশিষ্ট্য কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য তো মুখস্থ করতে হবে। যেমন এই যে ফাউমি নামে একটা মুরগি আছে, ওইটা থেকে প্রায় বছরেই তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই যে ব্রাহ্মাটা পড়লে, এইটা পড়লে, আসিলটা পড়লে, ফাউমিটা পড়লে, এই যে ফাউমি চলে আসছে, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। প্রতি বছরই তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু একটু রিপিট হয়, তো একটু সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। আমার ডিম ইকুয়াল ঘোড়ার ডিম। নাসির, আমার ডিম ইকুয়াল ঘোড়ার ডিম। সো অদৃশ্য বস্তু। মিশরের ফাউমি প্রদেশে এদের উৎপত্তি। কোথায় উৎপত্তি? ফাউমি, মিশরের ফাউমি প্রদেশে। এইটার তুমি কীভাবে চিনবা? তোমাকে কিন্তু একটা চিত্র দিবে এই মুরগিটার, এর গায়ে কিন্তু ফোটা 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 থাকে, বুঝছো, ছোট ছোট। এইটা দেখেই তোমাকে চিনতে হবে যে এটা ফাউমি মুরগি। এ প্রদেশের নাম অনুসারে এ প্রজাতির নাম করা হয় ফাউমি, মানে ওই যে ফাউমি অঞ্চলে যেহেতু উৎপত্তি হয়েছে তাই ফাউমি। এরা মুক্ত পরিবেশে চড়িয়ে বেড়াতে পছন্দ করে, অধিক ত্যাগ সহ্য করতে পারে। মুক্ত পরিবেশ মানে একদম খোলামেলা পরিবেশে এরা ছুটে বেড়াতে পছন্দ করে। তারপরে দেখো বৈশিষ্ট্য, এদের দেহের বৈশিষ্ট্য কেমন থাকে? দেহের আকার ছোট। আকার কেমন হবে? ছোট। পালকের রং ছাই, ছাই বা ওই যে ধূসর বর্ণ বিশিষ্ট যেটা বলে ছাই। ওকে। এই যে বললাম যে ফোঁটাযুক্ত থাকে, এদের গায়ে সাদা ফোঁটাযুক্ত থাকে। ঘাড়ের পালক সাদা ও লেজের পালকের শেষ অংশ কালো। ঘাড়ের পালক সাদা, লেজের পালকের শেষ অংশ আবার কালো। এদের কিন্তু রং মেলা কয়টা হলো? ছাই, সাদা ফোঁটা, সাদা শেষাংশ আবার কালো। কানের লতি আবার সাদা, এতগুলা বললাম লাল, এর আবার সাদা। ওকে। এই মনে হয় হচ্ছে ইয়ে থেকে, ওই যে কি বলে আমরা বলি ওয়েস্টার্ন কান্ট্রি, একটু সাদা চামড়া হইলে এই ওয়েস্টার্ন কান্ট্রি, আর কালো চামড়া হইলে এই যে আমাদের সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ। পায়ের নলা পালকবিহীন। পায়ের নলা কেমন? পালকবিহীন, মানে পায়ের যে নলা থাকে, মানে নিচে পা যে থাকে ওইখানে পালক কম থাকবে বা থাকবেই না। এরা চড়িয়ে খেতে পছন্দ করে, অধিক তাপ সহ্য করতে পারে, মানে খুবই গরম। এই যে মিশরে এরা, আমরা কি জানি এই সব জায়গায় কি মধ্যপ্রাচ্যে এখানে কি আছে বলো তো?
মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, এইসব জায়গায় কী থাকে সবচেয়ে বেশি? মরুভূমি। আর এই মরুভূমিতে এরা যেহেতু চলতে পারে তাই এরা অতিরিক্ত তাপ সহ্য করতে পারে। মুক্ত পরিবেশে পালন করা যায়। ডিম কত? বছরে 160 থেকে 180টি ডিম দেয়। ওকে ভাই, এত কিছু মনে রাখবে তোমরা। পড়তে যেহেতু আসছো, পড়তে তো হবেই, তাই না? এই যে পড়াশোনা এমনিতেই কষ্টের কাজ, অবশ্যই এই কষ্টটা করতে হবে। একটু কষ্ট না করলে তো তুমি ভালো ফল পাবে না। তুমি যদি কষ্ট না করো, আরেকজন কিন্তু ঠিকই কষ্ট করছে। তুমি যে এইখানে পড়ছো, একজন এইখানে পড়ানোর পর আবার বাসায় যেয়ে পড়ছে, মানে বাসায় আবার খুলে পড়ছে ওই জিনিসটা, আর তুমি এইখানে দেখে এইখানেই রেখে দিচ্ছ, তাহলে ও তো তোমার থেকে ভালো করবেই। তুমি এইখানে দেখেই শুধু মনে করছো যে আমার সব হয়ে গেছে। আমি তোমাকে বোঝাই দিচ্ছি, মানে তোমার ব্রেন যাতে বুঝতে পারে যে তুমি এই জিনিসটা আগে পড়ছো, তাই না? এই জিনিসটা আগে পড়ছো, এখন বাদবাকি পড়াশোনা তো তোমাকেই করতে হবে। আমি তো তোমার পড়াটা পড়ে দিতে পারবো না। আর তোমাদের যে যে স্মার্টফোন কন্টেস্টের যে পরীক্ষাটা আগামীকাল 10টা থেকে শুরু হবে এবং 5টায় শেষ হবে, ঠিক আছে? তোমাদের ওইখানে বাংলা, ইংরেজি, আইসিটি বিগত সপ্তাহের ক্লাস যতগুলা হয়েছে সবগুলা থেকে এই সপ্তাহের ক্লাস না, বিগত 2 সপ্তাহের যতটা ক্লাস হয়েছে বাংলা, ইংরেজি, আইসিটির, তার উপর থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। 100টা প্রশ্ন। সর্বোচ্চ মার্কস পেলে এখানে হবে না। তোমার ক্লাসের উপস্থিতি, তুমি কেমন রিভিউ দিচ্ছ, কেমন ফিডব্যাক দিচ্ছ, তোমার পড়াশোনার অবস্থা কি, মানে সবগুলা এর ভিতর আইডেন্টিফাই করেই তোমাকে এই কন্টেস্টে তুমি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পরে সবগুলা বাছাই করে দেখেই বিজয়ীকে স্মার্টফোন দেওয়া হবে, বুঝছো? আগামীকাল কিন্তু সবাই মনে করে রাখো। আর এই যে রোড আইল্যান্ড রেড, এটা হচ্ছে আমেরিকার একটি জাত। লাল মোরগের বৈশিষ্ট্য দেখি আমরা। আকার মাঝারি থেকে বড়, বুক চওড়া, গভীর ও সামনের দিকে উঁচু। বুক চওড়া মানে একটু চওড়া, গভীর এবং সামনের দিকে উঁচু। পৃষ্ঠদেশ চওড়া মানে কি? পিছন, এই যে এদের পিছনের যে অংশটা থাকবে পিঠ বরাবর, ওইটা একটু চওড়া হবে, লম্বা হবে এবং সমতল, সমান, কোনো উঁচু নিচু হবে না। তারপরে দেখো কানের লতি ছোট ও লাল রঙের হয়। কালচে পালক থাকে ওই যে লেজের অগ্রভাগে। ডিমের খোসা বাদামি বর্ণের। পূর্ণবয়স্ক মোরগের 3 থেকে 4 কেজি এবং মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি হয়। এবার আমরা একটা হাঁসের বৈশিষ্ট্য দেখি। বাংলাদেশে 95% হাঁসই দেশি হাঁস। ওকে, মানে আমরা যে হাঁসগুলা পালন করি বেশিরভাগ সবই দেশি হাঁস। গৃহপালিত হিসেবে 12 প্রকারের হাঁস পালন করা হয়। কত প্রকারের? 12 প্রকারের, এই 22 প্রকারের, সরি 22 প্রকারের হাঁস পালন করা হয়। এবার হাঁসের কি কি বৈশিষ্ট্য আছে দেখো। গলা তুলনামূলক খাটো, দেহ প্রায় মাটি স্পর্শ করে, পাও এদের খাটো হয় হাঁসের। দেখবা ওরা যখন হেঁটে যায় এই পিছনের দিকটা একটু মাটির সাথে লাগোয়া লাগোয়া হয়ে যায়। তারপরে দেখো পালঙের রং মিশ্র সাদা, কালো এবং ধূসর, যে কোনো রঙের হইতে পারে। একদম সাদা রঙেরও হইতে পারে হাঁস, আবার খাকি বর্ণেরও হইতে পারে, আবার হচ্ছে একদম এই যে ধূসর বর্ণের হইতে পারে। হাঁসের মধ্যে হচ্ছে দেশি হাঁস, বিদেশি হাঁস 2টা আছে, আবার আরেকটা আছে রাজহাঁস, বুঝছো? মাংস কেমন? হাঁসের মাংস কেমন? সুস্বাদু, মধ্যম শক্ত এবং মাঝারি তৈলাক্ত। দেখো এই যে আমাদের একটা উপদেশটা কিছুদিন আগেই ভাইরাল হইলো যে হচ্ছে হাঁসের মাংস খেতে যাই 300 ফিটে। তারপরে একজন নেতা কি জানাইলো, আগে খাইতো ক্যান্টিনে এখন খাই ওয়েস্টিনে, বুঝছো? সেই বিষয়টা হাঁসের মাংস সুস্বাদু বলেই তো উপদেশটা খাইতে যাই, না হইলে তার খাইতে যাইতো না। গড় ওজন কেমন হয়? 1.5 থেকে
2 কেজি, মানে আমাদের দেশি যে হাঁসগুলা, রাজহাঁসের কথা এখানে চিন্তা করো না, দেশি যে হাঁসগুলা 1.5 থেকে 2 কেজি খুবই হাইস্ট হইলেও, নর্মালি 1 কেজি মতোই কিন্তু এই হাঁসগুলো হয়। ঠিক আছে। ডিম উৎপাদন ক্ষমতা কম, বছরে প্রায় 80 থেকে 100টি ডিম দেয়, বুঝছো। আর এই খাটো হওয়ার কারণ কি দেখবা, তোমাদের নাসির ভাইয়া একটু খাটো, ওই যে নাসির ভাইয়ার মতনই হাঁসগুলা, তো হাঁসগুলাও একটু ছোট হয় আর কি, আকারে ছোট বা বাচ্চা পালনে অভ্যস্ত, ডিমে আংশিক হলেই তা দেওয়ানো যায়, মানে ওই যে ডিম থেকে এদের প্রাকৃতিকভাবেই এদেরকে দিয়েও ওই যে কুচে হওয়ার পরে এদেরকে দিয়েও বাচ্চা উৎপাদন করা যায়। এরা পানিতে থাকতে পছন্দ করে, পানিতে ডুবে ডুবে খাদ্য সংগ্রহ করে। দেখবা হাঁসের প্রধান বৈশিষ্ট্য ওরা পানি ছাড়া থাকতেই পারবে না, কারণ কি ওদের শরীরে অনেক গরম, এই কারণে সবসময় ওরা পানিতে চলতে বেশি পছন্দ করে এবং পানিতে ডুবে ডুবে খাদ্য গ্রহণ, যেমন শামুক, ঝিনুক, তারপরে পানির নিচে যেমন প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন যেগুলো আছে সেগুলো থেকে খাদ্য সংগ্রহ করবে। দেখো কয়েকটা হাঁসের জাত আমরা দেখি। বিদেশি হাঁসের জাত কি কি আছে? পেকিন। পেকিন কি চীনের একটা শহর, সেই শহরের থেকে এর উৎপত্তি, তাই এর নাম দেওয়া হয়েছে পেকিন। ফ্রান্সের রোয়েন শহরে এই রোয়েনটার উৎপত্তি, তাই নাম দেওয়া হয়েছে রুয়েন। দক্ষিণ আমেরিকার মাস্কোভি, আইলেসবারি, ইংল্যান্ড। এবার ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেলটা একটু বিস্তারিত পড়তে হবে, বুঝছো। খাকি ক্যাম্বেলের উদ্ভাবককে মিসেস ক্যাম্বেল। ওকে, মিসেস ক্যাম্বেল কত সালে উদ্ভাবন করে এই জাতটা? 1901 সালে। কত সালে? 1901। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, খাকি ক্যাম্বেল। আর কি কারণে? ডিম উৎপাদন কারণে। 1901 মিস ক্যাম্বেল, মিসেস ক্যাম্বেল। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান রানার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে তৈরি, আর জিন্ডিং কোথায়? চীন। মানে এই যে এই বেশিরভাগ, এটা বাদে এটা হচ্ছে মানুষের নাম অনুসারে, বেশিরভাগ হচ্ছে স্থানের নাম অনুসারে এর জাতগুলা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওকে, এবার রাজহাঁস। দেখো রাজহাঁস দেশি আছে আর বিদেশিও আছে। দেশি যেগুলা সেগুলা সাধারণত একটু ছোট হয়, এইগুলার হচ্ছে ডিম দেওয়ার ক্ষমতাও কম থাকে, খুবই কম ডিম দেয়, ওজনেও অনেক হালকা হয়। এগুলো হচ্ছে দেশি হাঁসের ক্ষেত্রে বৈশিষ্ট্য। আর বিদেশি হাঁসের মধ্যে যে টোলেউস, আম্বাডান, আফ্রিকান চীনা, সিবোস্টাপল, এইগুলা কিন্তু বিদেশি জাত। এইগুলা কি হবে? ডিমও বেশি দিবে, মাংসটাও বেশি দিবে, মানে সব দিক থেকে তুমি বেনিফিটেড হবা। বাংলাদেশিগুলো এমনিতেই খাটো হয়, মানুষও যেমন খাটো হয়, এই পশু পাখিও খাটো হয়, এ প্রাকৃতিক বৈশিষ্ট্য মনে হয়। তারপরে দেখো কবুতর। 600 প্রজাতির কবুতর আছে, প্রধানত 2 ভাগে, এদেরও 2 ভাগে ভাগ করা হয়। কাউকে তুমি হচ্ছে কবুতর দিয়ে মাংস উৎপাদন করবা, আর কাউকে দিয়ে ডিম উৎপাদন করে বাচ্চা ফোটাবা, এই তোমার হচ্ছে আলটিমেট উদ্দেশ্য, বুঝছো। এই পোলট্রির জাতগুলো আছে। আবার কিছু আছে চিত্ত বিনোদনের জন্য, মাংস উৎপাদনের জন্য আর চিত্ত বিনোদন, মানে কি এরা একটু লড়াই করবে, তারপরে ওই যে হাতের পরে একটা এসে পড়ে না, যে হচ্ছে ওর পুরো পালক মেলে হাতের উপরে এসে ডিগবাজি দিতে দিতে আসে, অনেকে ওই যে উপরে ওঠে শুধু ডিগবাজি দেয়, এগুলা কি চিত্ত বিনোদনের জন্য এই জাতগুলা, বুঝছো। এবার মাংস উৎপাদনের জন্য কে কে আছে? হোয়াইট কিং, সিলভার কিং, ডাউকা, হোমার, কার্নাউ, মন্ডেউন, গোলা। ওকে, আর এই যে গিরিবাজ, লোটন, ময়ূরপক্ষী, সিরাজি, ফ্যান্টেল ইত্যাদি হচ্ছে জনপ্রিয় জাত। এইগুলা কি? চিত্ত বিনোদনের জন্য। আর গিরিবাজ কবুতর উড়ন্ত অবস্থায়, মানে শূন্যে ডিগবাজি দিতে পারে, মানে ও যখন উঠবে ও শূন্যে, মানে কি ওই অবস্থায় তোমার ডিগবাজি দিতে পারবে। এগুলা কি? এই ডিগবাজি যখন দেখছে তোমার মধ্যে একটা চিত্তাকর্ষণ তৈরি হচ্ছে, তুমি দেখে মজা পাচ্ছ, তোমার আশেপাশে যারা আছে তারাও মজা পাচ্ছে, এটাই হচ্ছে চিত্ত বিনোদন।
এই যে গোলা ভারতে উৎপাদন মাংস উৎপাদনের জন্য, গলি হচ্ছে লাহোর আর কলকাতা, এই দুই জায়গায় বেশি উৎপাদন করা হয়। আর গিরিবাজ বা টাম্বলার, এই যে দেখলাম এরা খালি ডিগবাজি দেয়, এই জন্য এর নাম টাম্বলার। এই লোটন, সিরাজি, লাহোরি, কিং, ফ্যান্টেল, মানে এগুলো হচ্ছে তোমার কবুতরের জাত। এই জাতগুলো একটু দেখে রাখবা, তোমাদের এমসিকিউতে আসতে পারে। তো তোমাদের কি কারোর বুঝতে সমস্যা এই যে আজকের যতটুকু পড়াইছি? এই তোমাদের নাসির ভাই হচ্ছে কক্সবাজার থেকে। তোমরা যদি কেউ ফ্রিতে কক্সবাজার ভ্রমণ করতে চাও, তোমরা তোমাদের নাসির ভাইয়াকে ইনবক্সে মেসেজ করতে পারো। ভাইয়ার বাসা হচ্ছে টেকনাফ। কি বলবেন ও? টেকনাফ। ওকে, ফ্রিতে কক্সবাজার ঘুরে আসো ভাইয়ার বাসায় যেয়ে থেকে। বলো তো বেবি চিক কাকে বলে? বেবি চিক কাকে বলে? ভাইয়া যেগুলা পড়ার নাই সেগুলা পড়া লাগবে না। দেখো, হিউজ এত বৈশিষ্ট্য তোমাদের মাথায় থাকবে না বলে আমি শর্ট করে নিয়ে আসছি স্লাইডটা। এখন এইগুলা হচ্ছে সবচাইতে বেশি পরীক্ষায় আসে, সেইগুলা দিছি। তুমি হচ্ছে পড়বা না এমন কোনো নাই, তুমি দেখে রাখবা। ওই বাদবাকি যে দু একটা টপিকের আমরা বৈশিষ্ট্য দেয়নি, সেইগুলার একটু বৈশিষ্ট্যটা দেখে রাখলে ওই পরীক্ষায় এটার সাথে মিলায়ে লিখে দিবা। এত প্যারা নেওয়ার কিছু নাই। এক বছরের কম বয়সী মুরগি বাচ্চাকে বেবি চিক বলে? এটা ভুল। তো এই যে আমরা একটু আগেই তো দেখলাম সদ্য ফুটন্ত বাচ্চা মোরগ মুরগিকে বেবি চিক বলে। এখনই ভুলে গেছো, আবার অনেকে বলছে এত সমস্যা এত সমস্যা, পড়লেও মনে থাকে না। ভাই না পড়লে কি হয়? ভাই কৃষি বানায়া লিখলে ভালোই মার্কস পাওয়া যায় ভাই, তোমার ওই কলেজেই পাবা, বোর্ড পরীক্ষায় আর পাইতে হবে না। ঠিক আছে, বানায় লিখে আসো, আগের জোগাড় নাই। ওকে, কোনো তোমাকে এক্সট্রা মার্কও দিবে না, তুমি যা পাইছো তাই, ফেল করলে ফেল। আর কৃষির মতো সাবজেক্টে ফেল করলে ভাই বেঁচে থাকার আর কোনো দরকারই নাই তোমার। একটু পড়লেই কৃষি শিক্ষাতে A+ পাওয়া যায় তোমাদের বেশিরভাগ। তোমরা জানাও তো তোমাদের কার কার হচ্ছে কৃষি শিক্ষা হচ্ছে 4th সাবজেক্ট? বেশিরভাগেরই কৃষি শিক্ষা কিন্তু 4th সাবজেক্ট হয়। ভাই এখন ক্লাস সবার খাতা পড়ে ভাই, টিচাররা খাতা পড়েই তোমাকে মার্ক দেয়। বোর্ড পরীক্ষায় কোনো আউল ফাউল লিখে আসলে মার্ক দেয় না। আমরাও তো বোর্ড পরীক্ষা দিছি নাকি, তাই না? কার কার কৃষি শিক্ষা 4th সাবজেক্ট একটু জানাও তো।
যাদের যাদের ফোর্থ সাবজেক্ট, তোমাদের একটা পরামর্শ দিই, এই যে ফোর্থ সাবজেক্ট কেন দিয়েছে, এটা কিন্তু তোমার সিজিপিএতে ওই যে ভাগ করার সময় কিন্তু এই সাবজেক্টটা তোমার কাউন্ট হবে না, কিন্তু এই সাবজেক্টের তুমি যে জিপিএটা পাচ্ছ 3, এইখানে জিপিএ 5 পাইলে তোমার রেজাল্টে 5 যুক্ত হবে না, 3 যুক্ত হবে, বুঝছো? তো এই 3 যুক্ত হলে তুমি যদি বাংলা, ইংরেজি, আইসিটিতে প্লাস না পাও তাইলেও কিন্তু সমস্যা নাই, এটা কিন্তু ওইগুলাতে তোমাকে এ পাইতে হচ্ছে, আর এইখানে তুমি এ প্লাস পাইলে কিন্তু একটা মেকআপ হয়ে যাচ্ছে, এ প্লাস পাইলে 2টা ম্যাথে তোমার হচ্ছে এ প্লাস হয়ে যাচ্ছে, বুঝছো? ওইগুলোতে তুমি সাপোজ এ পাইছো, বা তুমি মনে করো ইংলিশে দুর্বল, তুমি ইংলিশে এ মাইনাস পাইছো, ওইখানে এ পাইছো, আর বাদ বাকি সব কটায় প্লাস পাইছো, বা ইংলিশে বি পাইছো, তখনও কিন্তু তুমি এটা করতে পারবা, তাই না? তখনও মেকআপ করতে পারবা। তাই এই কৃষি শিক্ষাটা ভালো করে পড়ো, এইখানে যাতে এ প্লাস পাও 3 তোমার নিশ্চিত হয় সেই দিকে খেয়াল রাখো। আর ভাই তুমি হচ্ছে সৃজনশীল বানাই লিখলে, তুমি এমসিকিউ কিভাবে লিখবা বানাই? তুমি ভাই জীবনে এমসিকিউ পড়োইনি, তুমি কিভাবে এমসিকিউ বানাই লিখবা? ওইখানে লিখে দিয়ে আসবা, তোমার ওই যে ওই পূরণ করতে হয় ওর পাশে, যে এই মানে এই, এই মানে এই, এই লিখে দিয়ে আসবা? এই কি সম্ভব? তোমার খাতাটাই পুরো বাতিল হয়ে যাবে, লিখো বানাই। তোমাদের কি কোনো কৃষি শিক্ষা সম্পর্কে বা কোনো সাবজেক্ট সম্পর্কে কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, বুঝতে পারছো না বা সমস্যা, পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যা থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এ প্লাস কৃষি আর বাংলাতে পেয়েছি, গুড। বাদ বাকিগুলোতেও পাইতে হবে, কৃষি আর বাংলায় পাইলে তো শুধু হবে না, তাহলে তো আলটিমেট এ প্লাস আসলো না, সবগুলাতে এ প্লাস পাইতে হবে, এখনও টাইম আছে, পড়াশোনা করো ঠিকঠাক মতো। আমি হাতে কামড় দিই, সাব্বাস, তোমার ওই টেকনিক ফলো করছি, সোনালি বিকেল। হাতে কামড় দিয়ে আঙুলে জোরে লাগে, ওইটাই দাগাই দিই, ঠিক আছে। কি 4টা আঙুল কি তাইলে যেটা তো মাঝে পড়েছে, যে মাঝের দাঁত 2টা বড় হবে, এই মাঝের 2টাই বেশি লাগবে, তাইলে তো হলো না তোমার টেকনিক। আম 2টাই কনফিউশন থাকলে, এই যে আমার এক ফ্রেন্ড হচ্ছে ফেলতো, কলম ফেলতো নিচের দিকে, হ্যাঁ, যে এই পাশে পড়লে এইটা আর এই পাশে পড়লে এইটা, ওই কোনো দিন হয় না, জাদুবিদ্যায় হয় না, বুঝছো? রোজিনা আমি 79 পাইছিলাম, তাইলে বুঝো খাতা কিভাবে দেখছে, তোমার তো 80 দিয়ে দিতে পারতো, পারতো না? যদি খাতা ওইভাবে করে দেখার সুযোগ থাকতো, তোমার খাতা এখন সুন্দর মতন করেই দেখবে। 79 পেয়েও কিন্তু ও এ প্লাস পায়নি, ওর কি একটা দুঃখ থেকে গেছে ভিতরে। ভাইয়া কৃষি শিক্ষা কাকে বলে? কৃষি শিক্ষা এখন যদি এসে এই জিজ্ঞাসা করো, কৃষি শিক্ষা বলতে বিজ্ঞানের যে শাখায় কৃষি ফসল, পশু, পোলট্রি পালন, বনায়ন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকেই কৃষি শিক্ষা বলে। সাধারণ সংজ্ঞা, কৃষি শিক্ষার অনেকগুলা সংজ্ঞা হয়। আবার ভূমি চাষ করে ফসল ফলানোকেও কৃষি বলে। এক এক জায়গায় এক এক রকম সংজ্ঞা পাবে, কিন্তু একটা সংজ্ঞা তোমাকে বাছাই করে লিখে দিতে হবে, বুঝছো?
এসএসসিতে 93। সাব্বাস কঙ্গ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এই যে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। অনেক মজা করলাম, শিখলাম তোমাদের থেকে যে কে কীভাবে কামড় দিয়ে এমসিকিউ দাগাও, সবগুলাই শিখলাম। ভালো, আমাদের যেহেতু এমসিকিউ নেই ইউনিভার্সিটিতে, তাই তোমাদের এই টেকনিক কাজে লাগাইতে পারবো না। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।